আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব এটা হচ্ছে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার। তো চ্যাপ্টারটা হচ্ছে গুণগত রসায়ন। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে যে জিনিসটা জানবো এটা হচ্ছে গুণগত রসায়ন কি। কারণ হচ্ছে আমরা কোনো একটা চ্যাপ্টার সম্পর্কে না জেনে বা এই চ্যাপ্টারটা আসলে কি বা এটা কি মিন করতেছে বা এটা পরে আমাদের কাজ কি বা এটা পরে হচ্ছে আমাদের রিয়েল লাইফে কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা, এই জিনিসগুলো যদি আমরা না জানি তো এই চ্যাপ্টারটা পড়ার প্রতি যে স্পৃহা কাজ করে ওইটা হচ্ছে আসলে করে না। এই জন্য আমরা হচ্ছে সবার আগে জানবো যে একটা চ্যাপ্টারে কি মিন করে এবং এই চ্যাপ্টারটার কাজ কি। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম ভিডিও আসছে এবং আসতেছে আর কি। তো প্রথমে যে জিনিসটা জানবো এটা হচ্ছে গুণগত রসায়ন কি। তো এই জায়গায় দেখো লেখা আছে যে গুণগত রসায়ন হলো রসায়নের একটি শাখা। ঠিক আছে, রসায়নের একটি শাখা যেখানে বিভিন্ন পদার্থে উপস্থিত রাসায়নিক পদার্থগুলো বা রাসায়নিক উপাদানগুলোর যে গুণগত বৈশিষ্ট্য বা গঠন এটা নিয়ে বিশ্লেষণ করা হয়। তার মানে গুণগত রসায়ন হলো যে রসায়নের এমন একটি শাখা যে শাখায় বিভিন্ন পদার্থে যে রাসায়নিক উপাদানগুলো আছে এই উপাদানগুলোর গুণগত বৈশিষ্ট্য ও গঠন নিয়ে বিশ্লেষণ করা হয়। আচ্ছা, তো এই জায়গায় কি করা হয়, এই জায়গায় হচ্ছে কিভাবে এই কাজগুলো করা হয়। এই কাজগুলো করা হয় বিভিন্ন পদার্থের যে গুণগত পরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন রাসায়নিক পদার্থের উপস্থিতি এবং রাসায়নিক ধর্ম বিশ্লেষণ করা হয়। কিভাবে সেটা সেটা হচ্ছে গুণগত পরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে। আচ্ছা, এই জায়গায় বলতেছে যে রাসায়নিক উপাদান ও মিশ্রণের ধর্ম ও আচরণ বুঝতে আমরা গুণগত রসায়নকে ব্যবহার করি। তাহলে একটা মিশ্রণ, ধরো হচ্ছে চিনির যে শরবত, শরবতের যে মিশ্রণ, এরকম মিশ্রণের মতো অনেক মিশ্রণ হইতে পারে। অথবা যে কোনো একটা পদার্থ আছে, পদার্থে যে রাসায়নিক যে বিভিন্ন উপাদানগুলো আছে এই উপাদানগুলার যে ধর্ম ও আচরণ এটা বুঝতে হলে আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে গুণগত রসায়ন দরকার। ঠিক আছে, গুণগত রসায়ন হচ্ছে এমন একটা রসায়ন যেটা হচ্ছে বিভিন্ন পদার্থে উপস্থিত রাসায়নিক উপাদানগুলোর ধর্ম এবং এদের যে হচ্ছে গুণগত মান এটা নিয়ে হচ্ছে আলোচনা করে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে, গুণগত রসায়ন কিন্তু পরিমাণ নিয়ে আলোচনা করে না, যে এটা হচ্ছে কি পরিমাণে আছে। হ্যাঁ, এই রাসায়নিক উপাদানটা এই পদার্থে কি পরিমাণে আছে বা হচ্ছে কি পরিমাণে দিতে হবে এই পরিমাণটা নিয়ে কিন্তু আলোচনা করেন না। এটা আলোচনা করে যে কি উপাদানটা আছে এবং এই উপাদানের বৈশিষ্ট্য কি বা এই উপাদানের ধর্মটা কি, এটা নিয়ে কিন্তু গুণগত রসায়ন আলোচনা করে বা ডিল করে। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা গুণগত রসায়ন এটা কেন পড়ব। তো মেডিকেল রিপোর্টে আমরা হচ্ছে গুণগত রসায়নের ব্যবহার করি। যেমন হচ্ছে মেডিকেল রিপোর্ট যখন হচ্ছে বা আমরা যখন হচ্ছে পরীক্ষা করতে চাই তখন হচ্ছে আমাদের প্রথমে রক্ত নেয়। তো এই রক্তগুলোকে অ্যানালাইসিস করে হচ্ছে রক্তে বিভিন্ন উপাদান নিয়ে অ্যানালাইসিস করা হয়। অ্যানালাইসিস করে বুঝতে পারে যে হচ্ছে কোন অসুখটা হয়েছে বা আদৌ কোনো সমস্যা আছে কিনা। আর সেম ভাবে হচ্ছে আমাদের প্রস্রাব নিয়েও হচ্ছে আমাদের হচ্ছে গ্লুকোজ পরীক্ষা করা হয় যে আমাদের ডায়াবেটিস আছে কিনা, বা রক্ত থেকেও কিন্তু গ্লুকোজ পরীক্ষা করা যায়। এরপরে আছে হচ্ছে পরিবেশ পর্যবেক্ষণ। তো হচ্ছে অনেক সময় শোনা যায় যে হচ্ছে ঢাকার বাতাস খুবই দূষিত বা ঢাকার পানি হচ্ছে অনেক দূষিত। তো এই যে এই ব্যাপারগুলা বা হচ্ছে এরকম হয় যে পুকুরে মাছ মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? কারণ হচ্ছে ওই জায়গায় পানির অবস্থা খারাপ বা পানিতে এমন কোনো একটা উপাদান চলে আসছে যেটা হচ্ছে মাছের জন্য ক্ষতিকর। এই কারণে হচ্ছে এই পরিবেশের যে বিভিন্ন উপাদানগুলো আছে এগুলাকে যখন পর্যবেক্ষণ করতে হয় তখন আমাদের গুণগত রসায়নের দরকার পড়ে। এরপরে এই জায়গায় ছবি দেখে বুঝতে পারতেছে যে এখানে আছে কি মিন করতেছে। মানে বিভিন্ন অপরাধ স্থল যে আছে, বিভিন্ন অপরাধ স্থলে হচ্ছে বিভিন্ন আলামত, বিভিন্ন জিনিস হচ্ছে পরীক্ষা করা হয়। যেমন হচ্ছে ওই জায়গায় বিষ আছে কিনা বা কোনো রাসায়নিক পদার্থ আছে কিনা। তো এইগুলা করা হয় হচ্ছে ফরেনসিক ডিপার্টমেন্টে, মানে ফরেনসিক সায়েন্সে হচ্ছে আমরা গুণগত রসায়নটা ইউজ করি। এরপর আছে কোয়ালিটি কন্ট্রোল। যেমন হচ্ছে আজকে একটা নিউজ দেখলাম যে এখানে হচ্ছে বলা হচ্ছে যে বিস্কুট খেয়ে 2টা বাচ্চা মারা গেছে এবং শতাধিক হচ্ছে অসুস্থ। তো এই জায়গায় যে জিনিসটা এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলে কাজ করে। যেমন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন বা এই প্রোডাক্টে কোনো খারাপ মেটেরিয়াল আছে কিনা যেটা হচ্ছে মানুষ বা পরিবেশের জন্য হার্মফুল কিনা, এই জিনিসগুলো হচ্ছে এই জায়গায় অ্যানালাইসিস করা হয়। এরপর আছে যে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি, যেটা একটু আগে বললাম। এইখানে একটা জিনিস আছে যে 250 ml কোকের ভিতরে প্রায় 30 গ্রামের মতো চিনি থাকে। তো এই যে এই কুক থেকে এই চিনিটা যে আলাদা করা হইলো, এরপর আছে বিভিন্ন খাদ্যে কি কি উপাদান আছে। যেমন হচ্ছে মাংসের ভিতরে কতটুকু চর্বি আছে বা কতটুকু আমিষ আছে, কতটুকু ভিটামিন বা খনিজ পদার্থ আছে, এই জিনিসগুলো যে হচ্ছে করা হয়, অ্যানালাইসিস করা হয়। এগুলো হচ্ছে এই গুণগত রসায়নের মাধ্যমে করা হয়। এরপর আছে ওষুধ তৈরিতে। তো একটা ওষুধের মধ্যে
কি পরিমাণ কোন পদার্থটা মিশাইতে হবে, বা একটা ভ্যাকসিন তৈরি করতে গেলে কোন পদার্থটা কি পরিমাণে মিশাইতে হবে, এই যে এই জিনিসগুলা, এগুলো হচ্ছে গুণগত রসায়নের মানে এখানে গুণগত রসায়ন থেকে এগুলো আলোচনা করা হয়। এরপর আছে রাসায়নিক গবেষণা, রসায়ন নিয়ে যত গবেষণা হয় এই সবগুলা গবেষণাই আমার গুণগত রসায়ন পড়তে হয়। কারণ কি? কারণ হচ্ছে গুণগত রসায়ন রসায়নের যে গুণাগুণ বা রসায়নের যে ধর্ম এটা নিয়ে আলোচনা করে। এরপর আছে মাটি পরীক্ষা। তো সব জায়গার মাটি কিন্তু সব ফসল ফলে না, এটা তো আমরা জানি। এরপরে আছে যে হচ্ছে সব মাটিতে কিন্তু বিল্ডিং করা যাবে না, তো এর জন্য হচ্ছে মাটি পরীক্ষা করতে হয়। বা এক এক এলাকার মাটি এক এক রকম। তো এই যে এই জিনিসগুলা হচ্ছে গুণগত রসায়নের আন্ডারে। এরপর আছে পানি ফিল্টার, মানে হচ্ছে আমরা যারা শহরে থাকে তারা হচ্ছে পানি ফিল্টার করে খায়। তার মানে এই জায়গায় কি করা হয়, ক্ষতিকর যে উপাদানগুলো আছে ফিল্টার করে ওইগুলোকে বাদ দেওয়া হয়। তো পানি ফিল্টার করতে কিংবা হচ্ছে কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে আমাদের এই গুণগত রসায়নের হেল্প নিতে হবে। এরপর আছে রক্ত পরীক্ষা। তো রক্ত পরীক্ষা তো হচ্ছে সবাই করছো। তো এই ধরনের আরো অনেকগুলো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনগুলো আমরা এই গুণগত রসায়নের মাধ্যমে করে থাকি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারে কি কি পড়বো, আগে থেকে জেনে নিই যে কি কি পড়বো, এরপর হচ্ছে আমাদের পড়তে সুবিধা হবে বা হচ্ছে আমাদের আগাইতে সুবিধা হবে। তো প্রথমে যে জিনিসটা পড়বো এটা হচ্ছে গুণগত রসায়নের পরিচিতি, যেটা অলরেডি হচ্ছে আমরা পড়ে ফেলছি। এরপরে আছে হচ্ছে পারমাণবিক মডেল বা পরমাণু মডেল। এইখানে হচ্ছে কয়েক ধরনের পরমাণু মডেল আছে, যেমন আছে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, কোয়ান্টাম বলবিদ্যা মডেল। তো এই ধরনের মডেলগুলো হচ্ছে আমরা পড়বো, এবং এই মডেল থেকে আমরা কিছু হচ্ছে সূত্র পাবো, যে সূত্রগুলো ইউজ করে আমরা ইলেকট্রনের বেগ এবং শক্তি এবং এই ইলেকট্রন কোন কক্ষপথে আছে এগুলো সহ বের করতে পারবো। এরপর আছে পারমাণবিক বর্ণালী, মানে একটা ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেলে কি ধরনের রং তৈরি হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা এইখান থেকে দেখতে পারবো। এরপরে আছে হচ্ছে পরমাণুর মৌলিক কণিকা। তো আমরা তো জানি মৌলিক কণিকা তিনটা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। বাট এগুলো ছাড়াও আমাদের আরো অনেকগুলা হচ্ছে মৌলিক কণিকা আছে, স্থায়ী কণিকা আছে, অস্থায়ী আছে, কম্পোজিট আছে। এইগুলো নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত জানবো। তারপরে আছে হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং কোয়ান্টাম সংখ্যা। তো এই জিনিসটা হচ্ছে 9-10-এ পরে আসা হয়েছে, তাও হচ্ছে নতুন কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে পাউলির বর্জনীতি, হুন্ডের নিয়ম, এগুলাও হচ্ছে আমরা এই জায়গায় দেখবো, এবং কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিস্তারিত জানবো। আচ্ছা, এরপরে যে জিনিসটা এটা হচ্ছে যে দ্রাব্যতা বা দ্রাব্যতার গুণফল ও দ্রাব্যতার নীতি। এই যে এই জিনিসগুলো মানে হচ্ছে একটা মিক্সচার কখন হচ্ছে ধরো হচ্ছে চিনির শরবত বানাইছো, তো হচ্ছে 1 গ্লাস পানির ভিতরে 1 চামচ চিনি দিছো, তো এই চিনিটা আসলে কোনো কাজেই আসবে না। আবার হচ্ছে এমন যদি হয় যে 1 গ্লাস পানির ভিতরে পুরা 1 কেজি চিনি ঢেলে দিছো, তখন কি হবে, তখন দেখা যায় চিনি নিচে জমে যাবে। তো এই যে এই ব্যাপারগুলো হচ্ছে এই জায়গায় আলোচনা করা হবে। এরপরে আছে যে আয়ন শনাক্তকরণ। তো আয়ন শনাক্তকরণ বলতে ধরো তোমাকে হচ্ছে একটা পদার্থ বা একটা কেমিক্যাল দিয়ে দিছে, এখন তোমাকে বলে নাই এই জায়গায় হচ্ছে কোন আয়নটা আছে বা হচ্ছে এই জায়গায় কোন পদার্থ আছে। তো তোমাকে হচ্ছে পরীক্ষা করে বের করতে হবে যে এই জায়গায় কি আছে, এটা তুমি পরীক্ষা করেই বের করতে পারবা। তো এই জায়গায় দুই ধরনের আয়ন শনাক্তকরণ পদ্ধতি আছে, একটা হচ্ছে শিখা পদ্ধতি আর আরেকটা হচ্ছে সিক্ত পদ্ধতি। এরপরে আছে হচ্ছে ল্যাবরেটরির সাধারণ ব্যবহার। ধরো তোমাকে হচ্ছে অনেকগুলা পদার্থের মিশ্রণ দিয়ে দিছে, তো এই মিশ্রণ থেকে তুমি তোমার একটা পদার্থকে আলাদা করবা। তো এই আলাদা কিভাবে করবা, এই জিনিসগুলো হচ্ছে এইখানে হচ্ছে আমরা পড়ব। আচ্ছা, তো প্রথমে আমরা জানবো যে প্রাথমিক আলোচনা করব। প্রথমে জানবো হচ্ছে পরমাণু আসলে কি। এটা আমরা সবাই জানি, ছোট থেকে পড়ে আসছি যে পরমাণু হচ্ছে বস্তু জগতের মৌলিক একক বা রসায়নের মূল ভিত্তি। এখানে 3টা কণিকা আছে মেইনলি, একটা হচ্ছে প্রোটন, নিউট্রন, আর লাস্ট ওয়ান হচ্ছে ইলেকট্রন। কিন্তু আমরা যে জিনিসটা হয়তো অনেকে পড়ি নাই, এটা হচ্ছে বাস্তব জীবনে পরমাণুর ব্যবহার। মানে পরমাণু দিয়ে আসলে বাস্তব জীবনে কি হয়। তো আমি যদি হচ্ছে রসায়নের কথা বলি, রসায়নের যে বিক্রিয়াগুলো আছে এবং রসায়নের যে বিভিন্ন রাসায়নিক উপাদানগুলো আছে এদের যে আচরণ, এই আচরণ বুঝতে হলে আমাদের পরমাণু নিয়ে হচ্ছে জানতে হবে। এরপর আছে জীববিজ্ঞান। জীববিজ্ঞান হচ্ছে ডিএনএ এবং প্রোটিন, এদের যে গঠন এবং কার্যকারিতা, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই পরমাণু থেকে কিন্তু জানতে পারি। এরপরে আছে হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের শক্তি এবং পদার্থের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমরা পরমাণুর মাধ্যমে জানতে পারি। যেমন হচ্ছে ধরো আমি যদি হচ্ছে একটা লোহার রড নেই, এই লোহার রডকে যদি টানলেও কিন্তু এই জিনিসকে ছিঁড়া যাবে না বা টেনে লম্বা করা যাবে না। আবার তুমি যদি হচ্ছে রাবার নেও, রাবারকে যদি তুমি টান দেও তাহলে এটা দেখা যাবে যে অনেকটা লম্বা হয়ে গেছে। ঠিক আছে, এটাকে টেনে লম্বা করা যাবে না আর এটাকে টেনে লম্বা করা যাবে। বা হচ্ছে
তুমি চিন্তা করো যে কিছু পদার্থ আছে কঠিন, কিছু পদার্থ আছে গ্যাসীয়, আবার কিছু পদার্থ আছে তরল। আবার সব তরল পদার্থ কিন্তু সেম না, কিছু তরল পদার্থ আছে আঠালো, কিছু আছে হচ্ছে পাতলা। এই জিনিসগুলো হচ্ছে আমরা পরমাণুর যে বৈশিষ্ট্যগুলো এইখান থেকে হচ্ছে জানতে পারি। আচ্ছা, এরপর আছে চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞানে আছে নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড রেডিওথেরাপি। তো আমরা এইটা হয়তো 9-10-এ পড়ে আসছি যে আয়োডিনের মাধ্যমে কিভাবে ক্যান্সারের চিকিৎসা করা হয়, বা হচ্ছে বিভিন্ন আইসোটোপের মাধ্যমে কিভাবে ক্যান্সারের চিকিৎসা করা হয়, বা হচ্ছে রেডিওথেরাপির নাম তো আমরা শুনছি, বলে হচ্ছে কেমোথেরাপি বলে অনেকেই। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা পরমাণুর মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে অ্যাপ্লাই করতে পারি। এরপর আছে প্রযুক্তিতে হচ্ছে আমরা সেমিকন্ডাক্টরের নাম শুনছি, যেটা হচ্ছে চিপ বানাইতে কাজে লাগে। কম্পিউটারের অথবা স্মার্টফোনের যে চিপগুলো, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টরের মাধ্যমে তৈরি করে। এখন সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করা হয়? সেমিকন্ডাক্টর তৈরি করা হচ্ছে সিলিকন থেকে। তো এরপর আছে ইলেকট্রনিক্সের বিভিন্ন যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে আমি যদি ব্যাটারির কথা বলি, যেমন আমাদের ফোনের যে ব্যাটারিগুলো, এই ফোনের ব্যাটারিগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, ঠিক আছে? এই ব্যাটারি তৈরিতে বা এই ধরনের যত ইলেকট্রনিক্স আছে, এই ইলেকট্রনিক্স তৈরি করতে আমাদেরকে পরমাণুর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। তো এখন পরমাণু এবং পরমাণুতে যে উপাদানগুলো আছে, এইগুলোর হচ্ছে কিছু ডিটেইল তথ্য জানবো, ডিটেইল না সংক্ষিপ্ত তথ্য জানবো। তো পরমাণু এইটা হচ্ছে আমরা 7-এ পড়ে আসছিলাম যে এটা চতুর্থ অথবা পঞ্চম খ্রিস্টপূর্বে ডেমোক্রিটাস আবিষ্কার করে। এটা হচ্ছে পরমাণুটা, এটার চার্জ হচ্ছে 0। আর এটার যে হচ্ছে ভর, এটার ভর হবে 10⁻⁻27 থেকে 10⁻⁻25 কেজি, মানে অনেক বেশি কম। এরপর আছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা কি আবিষ্কার করে? নিউক্লিয়াস আবিষ্কার করা হচ্ছে রাদারফোর্ডে 1911 সালে। কখন? যখন হচ্ছে আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করি আর কি, তখনই হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়। তো এই ব্যাপারে হচ্ছে আমরা একটু পরেই বিস্তারিত জানবো। আচ্ছা, নিউক্লিয়াসটা থাকে কই? নিউক্লিয়াস থাকে হচ্ছে পরমাণুর কেন্দ্রে, আর এটা চার্জ হবে ধনাত্মক, কারণ নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। তার মধ্যে নিউট্রনের চার্জ হচ্ছে 0, এবং প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, যার কারণে আমাদের নিউক্লিয়াসটাও পজিটিভ হয়। আচ্ছা, এই নিউক্লিয়াসের একটা বৈশিষ্ট্য আছে যে পরমাণুর যত ভর আছে তার প্রায় ম্যাক্সিমাম ভরেই হচ্ছে এই ইয়াতে থাকে, নিউক্লিয়াসে থাকে। আচ্ছা, এরপর আছে ইলেকট্রন আবিষ্কৃত হয় 1897 সালে। যে আবিষ্কার করে তার নাম হচ্ছে জে থমসন। তো ইলেকট্রন থাকে কই? ইলেকট্রন থাকে হচ্ছে কক্ষপথে, আর ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ। এই যে ভ্যালুগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। এবং এটার যে ভর, এই ভরটা হচ্ছে মুখস্থ করতে হবে। তো মুখস্থ না করলে চলবে, কারণ এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি। এরপরে আছে হচ্ছে প্রোটন আবিষ্কৃত হয় 1919 সালে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, কারণ অনেকেই ভাবে যে যেহেতু হচ্ছে রাদারফোর্ড পরীক্ষাটা করছে যে 1911 সালে পরীক্ষা করছিল তার যে হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তো তখনই মনে হয় প্রোটন আবিষ্কার করে ফেলছে। আসলে তা না, রাদারফোর্ডই প্রোটন আবিষ্কার করছে, বাট এটা হচ্ছে 1919 সালে। তো এই প্রোটন থাকে কই? এটা থাকে হচ্ছে নিউক্লিয়াসে, আর এটার চার্জ হচ্ছে এটা, আর এটার ভর হচ্ছে এটা। মুখস্থ করতে হবে, না করলে সমস্যা নাই, কারণ এগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেটরে থাকে। আচ্ছা, নিউট্রন আবিষ্কৃত হয়েছে 1932 সালে, আর এটা আবিষ্কার করা হচ্ছে চেডউইক। এটা থাকে কোথায়? এটা হচ্ছে নিউক্লিয়াসে থাকে, আর এটার চার্জ হবে 0। এটার ভরটাও মুখস্থ করতে হবে, না করলেও সমস্যা নাই, ক্যালকুলেটরে আছে।